35 বছর বয়সের এক মহিলা গত 5 বছর ধরে রেশন কার্ড পাওয়ার আশায় আবেদন করে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকবারই সরকারি দপ্তর থেকে একই উত্তর, আর কিছুদিন অপেক্ষা করুন, অর্থাৎ ওয়েটিং লিস্টে রয়েছে। মহিলাটির নাম সন্তোষ, যার স্বামী মারা গেছে, যিনি দিল্লির জগদম্বা কলোনিতে তার 2 সন্তানের সাথে থাকেন। আমরা সবাই জানি রেশন কার্ড থাকলে রেশন দোকান থেকে চাল, ডাল, আটা, গম, তেল ইত্যাদি সরকারি সাহায্য পাওয়া যায়। আর রেশন কার্ড না থাকায় সন্তোষ এই সমস্ত সরকারি সাহায্য থেকে বঞ্চিত আছেন। এখন শুধুমাত্র সন্তোষ একা নয়, দেশের অনেকেই এই একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু কেন? উত্তর জানলে হয়তো অবাক হবেন। পপুলেশন সেন্সাস, হ্যাঁ ঠিকই শুনেছেন, জনগণনা বা আদমশুমারি। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যার মাধ্যমে রেশন কার্ড দেওয়া হয়, সেখানে বলা হয়েছে রুরাল এরিয়া অর্থাৎ গ্রামাঞ্চলে যতজন বাস করে তার 75% পপুলেশনকে বা জনগণকে রেশন কার্ড দেওয়া হবে, এবং আরবান এরিয়া অর্থাৎ শহরাঞ্চলে যতজন বাস করে তার 50% জনগণকে রেশন কার্ডের সুবিধা দেওয়া হবে। আর সন্তোষের মতো অনেকেই যেহেতু এই 50% বা 75% এর আওতায় আসছেন না, তাই তারা রেশন কার্ড পাবে না। তাহলে তো এখানে কোনো প্রবলেমই নেই। কিন্তু প্রবলেম আছে, কারণ সরকার আজও 2011 এর জনসংখ্যাকে ধরেই বা এস্টিমেট করেই রেশন কার্ড সহ অন্যান্য সরকারি সাহায্য প্রোভাইড করছে। ধরো 2011 সালে গ্রামাঞ্চলের জনসংখ্যা ছিল 100 জন, তাহলে এই 100 জনের 75% মানে 75 জন রেশন কার্ডের সুবিধা পাবে। কিন্তু আজ 12 বছর পরে গ্রামাঞ্চলের জনসংখ্যা তো 100 জনের থেকে বেশি হয়ে গেছে, তাহলে রেশন কার্ডও 75 জনের থেকে বেশি জন পাবে। কিন্তু কতজন সেটা আমরা কেউ জানি না, কারণ 2011 সালের পর থেকে আজ 12 বছর পেরিয়ে গেল, ভারতের সেন্সাস বা জনগণনা হয়ইনি। তাই আজকের ভিডিওতে এই পপুলেশন সেন্সাস নিয়ে আলোচনা করব। কেন সরকার এই পপুলেশন সেন্সাস করছে না এবং এর ফলে আমাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেন্সাস হলো এক ধরনের প্রসেস বা প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো এক নির্দিষ্ট সময়ে কোনো একটি দেশের মধ্যে কতজন বাস করে এবং তাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থা কেমন, সেই সমস্ত তথ্যকে সংগ্রহ করা হয়, তাদের সংকলন করা হয়, এরপর স্টাডি করা হয় এবং স্টাডি করার পর সেই সমস্ত তথ্য বিভিন্ন কার্যক্ষেত্রে ব্যবহার করা হয়। ভারতীয় উপমহাদেশে আজ থেকে 3500 বছর আগে লেখা ঋগ বৈদিক সাহিত্য থেকে শুরু করে মৌর্য যুগে লেখা কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মুঘল যুগে আইনি আকবরীতেও এই সেন্সাসের উল্লেখ পাওয়া যায়। কিন্তু সেই সময়ের সেন্সাসের মেথোডোলজি আজকের মেথোডোলজি থেকে সম্পূর্ণ আলাদা। ভারতের প্রথম মডার্ন সেন্সাস 1871 এ গভর্নর জেনারেল লর্ড মেয়ো এর আমলে হয়েছিল, কিন্তু এই সেন্সাস নন সিঙ্ক্রোনাস ছিল। নন সিঙ্ক্রোনাস কথাটির অর্থ হলো এই সেন্সাস কোনো রকম সেন্ট্রাল অথরিটি ছাড়াই বিভিন্ন সময় লোকালি কন্ডাক্ট করা হয়েছিল এবং দেশের প্রায় সমস্ত অঞ্চল কভার করেনি এই সেন্সাস। পরবর্তীকালে 1881 এ ভারতের প্রথম মডার্ন সিঙ্ক্রোনাস সেন্সাস হয়েছিল গভর্নর জেনারেল লর্ড রিপন এর আমলে। এই সময় একজন সেন্সাস কমিশনারও নিযুক্ত করা হয়েছিল, যার নাম WC প্লোডেন। এই সেন্সাস কাশ্মীর এবং ফ্রেঞ্চ কলোনিকে বাদ দিয়ে সমগ্র ব্রিটিশ ইন্ডিয়া তথা পর্তুগিজ কলোনিকেও কভার করেছিল। এরপর প্রত্যেক 10 বছর অন্তর 2011 সাল পর্যন্ত কোনো রকম বাধা ছাড়াই সেন্সাস কন্ডাক্ট করা হয়েছে। স্বাধীনতার পর ভারতের সেন্সাস কন্টিনিউ করার জন্য ভারতীয় পার্লামেন্ট সেন্সাস অ্যাক্ট 1948 পাশ করে এবং এই অ্যাক্টের মাধ্যমে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া এর অফিস গঠন করা হয়, যার কাজ হলো এই সেন্সাসকে কন্ডাক্ট করা। এই রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ গৃহ মন্ত্রকের অধীনে কাজ করে। জনগণনা বা সেন্সাস কন্ডাক্ট করা ভারতের সবথেকে বৃহত্তম প্রশাসনিক কার্য, কারণ এই কার্যে লক্ষ লক্ষ গণনাকারী প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে। আর এই জনগণনা কন্ডাক্ট করার জন্য সবার প্রথমে দেশের প্রায় সমস্ত রাজ্য এবং সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিভিন্ন সরকারি কর্মচারীদেরকে সুপারভাইজার এবং গণনাকারী হিসাবে নিযুক্ত করা হয় এবং তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয়। এরপর জনগণনা করার জন্য কী প্রশ্ন করা হবে সেই সমস্ত প্রশ্ন প্রস্তুত করা হয়। জনগণনা মূলত 2টি পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে ঘর বা আবাস তালিকা তৈরি করা হয়, অর্থাৎ কী ধরনের ঘর, মাটির ঘর নাকি পাকার ঘর, ঘরে পানীয় জলের সংযোগ আছে কিনা, ঘরে বৈদ্যুতিক সংযোগ আছে কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা হয়। এবং দ্বিতীয় পর্যায়ে জনগণনা করা হয়, যেমন পরিবারে কতজন সদস্য আছে, তাদের বয়স কত, তাদের লিঙ্গ কী, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, তাদের পেশা কী ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন করা হয়। তাহলে জনগণনা করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, যেখানে অনেক খরচও হয়। তাহলে জনগণনা করার কোনো দরকার আছে কি? জনগণনা না করা কোথায় যাবে সেটা না জেনে বাসে চড়ার মতো। কতজন রেশন কার্ড পাবে, কতজনকে ভাতা দেওয়া হবে আর কতজন বেকার থাকবে, এর কোনো তথ্যই সরকারের কাছে থাকবে না।
অ্যাকচুয়ালি জনগণনা থেকে আমরা যে শুধুমাত্র দেশের জনসংখ্যাই জানতে পারবো এইরকমটা কিন্তু নয়। দেশে কাজ করতে সক্ষম এরকম যুবতী যুবকদের সংখ্যা কত, 60 বছরের উপরই বয়সের মানুষের সংখ্যা কত, শিশু কিশোরের সংখ্যা কত, এছাড়াও দেশের কোন কোন অঞ্চল এখনও পর্যন্ত সামাজিক ও আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, কোন কোন অঞ্চলে আরবানাইজেশন বা শহরীকরণ হচ্ছে, এবং আরও অনেক তথ্য আমরা জনগণনার মাধ্যমে জানতে পারি, যা সরকারকে দেশ পরিচালনা করতে সাহায্য করে। যেমন কোন কোন জায়গায় স্কুল বা কলেজ তৈরি করতে হবে, কোথায় স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে হবে, কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও জনগণনা দেশের ভবিষ্যৎ পরিকল্পনাতেও সাহায্য করে। যেমন 1991-এ সেন্সাসের পর ভারত সরকার জানতে পারে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের মতো কিছু কিছু রাজ্যে চাইল্ড সেক্স রেশিও অনেক নিচে নেমে গেছে, অর্থাৎ মেয়েদের সংখ্যা অনেক কমে গেছে। কারণ সেই সময় পরিবারে যাতে মেয়ে জন্ম না হয়, গর্ভবতী মহিলাদের আল্ট্রাসাউন্ড করানো হতো, আর মেয়ে ভ্রূণ ধরা পড়লে গর্ভপাত করানো হতো, অর্থাৎ ভ্রূণ হত্যা হতো, বিশেষ করে মেয়ে ভ্রূণ হত্যা হতো। আর এই সমস্ত কিছু বন্ধ করার জন্য সরকার 1994-এ একটি অ্যাক্ট নিয়ে আসে, প্রি কনসেপশন অ্যান্ড নেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট, যা বাচ্চা জন্ম হওয়ার আগে লিঙ্গ নির্ধারণকে বন্ধ করে দেয়। একই রকমভাবে 2011 সালে জনগণনার পর নারী শিক্ষা প্রমোট এবং লিঙ্গ বৈষম্য দূর করার জন্য ভারত সরকার 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও নামে স্কিম নিয়ে আসে। এর সাথে সাথে আমাদের রাজ্য থেকে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য পার্লামেন্টে কতজন সদস্য যাবেন, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট হবেন, কিংবা আমাদের রাজ্যে কতজন এমএলএ হবেন, সেটাও কিন্তু জনগণনার মাধ্যমে আমরা জানতে পারি। আর এই প্রসেসটাকে বলা হয় ডিলিমিটেশন। যেমন বর্তমানে 10 লক্ষ ভোটারের জন্য একজন এমপি নির্বাচন হন বা একজন এমপি নির্বাচিত করা হয়। একটা প্রশ্ন থাকলো, এই যে 10 লক্ষ ভোটারের জন্য একজন এমপি পার্লামেন্টে যাবেন বা একজন এমপি 10 লক্ষ ভোটারকে রিপ্রেজেন্ট করবে, এটা কত সালের জনগণনার উপর ভিত্তি করে করা হয়েছে নিচে কমেন্ট করে জানাও। সেন্সাসের ডাটা আমরা বিজনেস বা ব্যবসা করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। যেমন কোনো অঞ্চলে মানুষের সংখ্যা কত, তাদের গড় আয়ু কত, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, এই সমস্ত কিছু স্টাডি করে আমরা ব্যবসা শুরু করতে পারি, অর্থাৎ সেই অঞ্চলে কি ব্যবসা ভালো হবে। যেমন কোনো অঞ্চলের যদি গড় আয়ু 15 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলে সেইখানে বাইক শোরুম, মোবাইলের দোকান, ফুচকার দোকান, চপ পকোড়ির দোকান শুরু করতে পারো। অ্যাকচুয়ালি চপ পকোড়ির দোকান সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট সার্টিফাইড বিজনেস আইডিয়া শেয়ার করে দিলাম। এছাড়াও সেন্সাসের ডাটা বিভিন্ন একাডেমিক রিসার্চ ক্ষেত্রেও আমরা ইউজ করি, যেখান থেকে আমরা মাইগ্রেশন প্যাটার্ন, যেমন কোন কোন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, জন্ম মৃত্যু হার ইত্যাদি অনেক কিছু আমরা সেন্সাসের ডাটা থেকে জানতে পারি। তাহলে সেন্সাসের ডাটা সরকারের কাছে যেমন ইম্পর্টেন্ট, একই রকমভাবে সাধারণ মানুষের কাছেও ইম্পর্টেন্ট। কিন্তু সরকার সেন্সাস করাচ্ছে না কেন? একটা তথ্য দিয়ে রাখি, 1871-এ যখন ভারতে তথা ব্রিটিশ ইন্ডিয়াতে প্রথমবার মডার্ন সেন্সাস কন্ডাক্ট করা হয়েছিল, তারপর থেকে 2011 সাল অবধি কোনো রকম বাধা ছাড়াই প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু জনগণনা বা সেন্সাস বা আদমশুমারি করা হয়েছে। তার মাঝে অনেক যুদ্ধও চলে গেছে, কিন্তু কোনোবারই সেন্সাস আটকায়নি। ইভেন 2021 সালের জনগণনার বিষয়ে ভারত সরকার মার্চ 2019-এ সরকারি গেজেটে বলে দিয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল ভারত প্রথমবার 2021 সালে ডিজিটাল সেন্সাস কন্ডাক্ট করবে, যার জন্য প্রায় 25 কোটি টাকা মোবাইল অ্যাপ্লিকেশনস, ওয়েব অ্যাপ্লিকেশনস, CMMS পোর্টাল বানানোর জন্য খরচ করার কথাও বলা হয়। এরপর ডিসেম্বর 2019-এ ইউনিয়ন ক্যাবিনেট বলে সেন্সাস করানোর জন্য 8,754 কোটিরও বেশি টাকা খরচ হবে, এবং সাথে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ NPRও করা হবে, এবং এর জন্য এক্সট্রা 3,941 কোটি টাকারও বেশি টাকা খরচ হতে পারে, অর্থাৎ টোটাল 12,000 কোটি টাকা খরচ হবে বলে বলা হয়। কিন্তু সেন্সাস হলো না কেন? আমরা সবাই জানি 2019-এর শেষের দিক থেকে কোভিড-19 প্যান্ডেমিক শুরু হয়ে যায়। এরপর ভারতীয় গৃহ মন্ত্রক বা ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে এই সেন্সাসকে আটকে দেওয়া হয়। পরবর্তীকালে 2021-22, 22-23 সেন্সাস কন্ডাক্ট করানো হয়নি। এরপর গৃহ মন্ত্রক থেকে খবর আসে যে 2024-এর লোকসভা ইলেকশন শেষ হওয়ার পর সেন্সাস কন্ডাক্ট করা হবে। কিন্তু অনেকেই এই জনগণনা দেরি করার পেছনে রাজনৈতিক কারণের কথা বলছে, কারণ জুন 2024-এর ডাটা অনুসারে 233টি দেশ যেখানে জনগণনা করানো হয়, তার মধ্যে মাত্র 44টি দেশ এখনও পর্যন্ত জনগণনা শুরু করেনি বা করায়নি। বাকি সমস্ত দেশে জনগণনা হয়ে গেছে। আর এই 44টি দেশের মধ্যে ভারত বাদ দিয়ে বাকি 43টি দেশে কোথাও যুদ্ধ চলছে, কোথাও গৃহযুদ্ধ চলছে, কোথাও রাজনৈতিক সংকট চলছে, কোথাও অর্থনৈতিক সংকট চলছে, অর্থাৎ কোনো না কোনো সমস্যা চলছে। কিন্তু ভারতে তো এরকম কোনো সমস্যাই নেই। আবার অনেকে মনে করে 143টি দেশ, যাদের মধ্যে আমেরিকা, রাশিয়া, চায়না, ব্রিটেন, এরা 2020-21 আগেই তাদের সেখানে সেন্সাস কমপ্লিট করেছে। তাহলে কোভিড প্যান্ডেমিক তো কারণ হতে পারে না।
তাই অনেকে মনে করছে জনগণনার দেরি কোথাও ডিলিমিটেশনের সাথে যুক্ত নয় তো। ডিলিমিটেশন হলো এক ধরনের প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে লোকসভা তথা রাজ্যের বিধানসভাগুলিতে কত আসন থাকবে সেটি নির্ধারণ করা হয়। অর্থাৎ এই ডিলিমিটেশনের মাধ্যমে এমপি এবং এমএলএ সংখ্যা নির্ধারণ করা হয়। অরিজিনাল সংবিধানে বলা হয়েছিল কোনো রাজ্যে কতগুলো এমপি সিট থাকবে এবং কতগুলো এমএলএ সিট থাকবে সেই রাজ্যের জনসংখ্যার উপরে ডিপেন্ড করবে বা জনসংখ্যার উপর বেস করে নির্ধারণ করা হবে। যে কারণে 1951-52তে যখন ভারতের প্রথম লোকসভা ইলেকশন হয় সেখানে 489 সিট ছিল। পরবর্তীকালে এই সিট সংখ্যা বাড়তে 1971-এ 542-তে পৌঁছায়, কারণ জনসংখ্যাও একই হারে বাড়ছিল। কিন্তু 1971-এ যখন সেন্সাস হয় তখন ভারত সরকার দেখে ভারতের যে উত্তর দিকের রাজ্যগুলো রয়েছে তার থেকে ভারতের যে দক্ষিণ দিকের রাজ্যগুলো রয়েছে সেখানে জনসংখ্যা অনেক কম, অর্থাৎ তারা পপুলেশন কন্ট্রোল করছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে, কিন্তু উত্তর দিকের রাজ্যগুলোতে অনেক পরিমাণে পপুলেশন বাড়ছে। তাহলে এইরকম পরিস্থিতিতে যদি জনসংখ্যার উপর নির্ভর করে লোকসভা সিট নির্ধারণ করা হয় তাহলে দক্ষিণ দিকের তুলনায় উত্তর দিকের রাজ্যগুলিতে লোকসভা সিট অনেক বেশি হয়ে যাবে, যার ফলে দক্ষিণ দিকের রাজ্যগুলি হয়তো আন্দোলন করতে পারে, কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণ দিকের রাজ্যগুলির তো কোনো ভূমিকাই থাকবে না। এর ফলে ভবিষ্যতে হয়তো ইনডাইরেক্টলি দক্ষিণ দিকের রাজ্যগুলিকে ইগনোর করা হতে পারে। তাই ভারত সরকার 1976-এ 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 42তম সংবিধান সংশোধন নিয়ে আসে এবং বলা হয় আগামী 25 বছর পর্যন্ত লোকসভার সিট সংখ্যাকে ফ্রিজ করা হলো বা আবদ্ধ করা হলো। অর্থাৎ 1971 সালের জনগণনার উপর লোকসভার যে সিট সংখ্যা বানানো হয়েছে সেই সিট সংখ্যায় আগামী 25 বছর পর্যন্ত থাকবে। অর্থাৎ কোনো রাজ্যে জনসংখ্যা বাড়লেও সেখানে এমপি সিট আর বাড়বে না, অর্থাৎ লোকসভা সিট সেই রাজ্যের আর বাড়বে না, এবং এর মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পপুলেশন কন্ট্রোলের এক প্রয়াস করা হয়। এরপর 2001 সালে সেন্সাস হওয়ার পর যখন দেখা যায় একই পরিস্থিতি, অর্থাৎ উত্তর দিকের রাজ্যগুলিতে জনসংখ্যা বেশি কিন্তু দক্ষিণ দিকের রাজ্যগুলিতে একই অবস্থা, জনসংখ্যা বাড়ছে না, তাই 2001 সালে আবার 25 বছরের জন্য লোকসভা সিট ফ্রিজ করে দেওয়া হয় বা আটকে দেওয়া হয়। 2026 পর্যন্ত লোকসভা সিটের কোনো রকম পরিবর্তন করা হবে না, যে কারণে এখনও পর্যন্ত 1971 সালের সেন্সাসের ডাটা এর ভিত্তিতেই লোকসভা সিট নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক 10 লক্ষ ভোটারের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হবেন, অর্থাৎ একজন এমপি 10 লক্ষ ভোটারকে রিপ্রেজেন্ট করবে পার্লামেন্টে। একটা কোশ্চেন থাকলো, এই যে 2001 সালের পরে লোকসভা সিট ফ্রিজ করা হলো সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল, নিচে কমেন্ট করে জানাও। তাহলে 2026 সাল পর্যন্ত লোকসভা সিট ফ্রিজ করা হয়েছে বা আবদ্ধ রাখা হয়েছে, কিন্তু 2026-এর পর ডিলিমিটেশন হবে, অর্থাৎ লোকসভা সিট বাড়তে পারে, কিন্তু কত বাড়বে? আমরা দেখেছি নতুন যে পার্লামেন্ট তৈরি হয়েছে সেখানে লোকসভাতে 888 অর্থাৎ 888টা সিট রয়েছে। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এনডিটিভিতে প্রকাশিত এক আর্টিকেল অনুসারে যদি 2026 সালের পরে ডিলিমিটেশন হয় তাহলে বর্তমান যে 543 লোকসভা আসন আছে সেটা বেড়ে গিয়ে 753 হয়ে যাবে। এই আর্টিকেল 142 কোটি জনসংখ্যা অনুমান করে একটি হিসাব করেছে, যেখানে দক্ষিণ দিকের যে রাজ্যগুলো রয়েছে তাদের সিট সংখ্যা এবং উত্তর দিকের যে রাজ্যগুলো রয়েছে তাদের সিট সংখ্যার মধ্যে কি পার্থক্য হবে। সেখানে তারা বলেছে দক্ষিণ দিকের রাজ্য যেমন কর্ণাটকের বর্তমান আসন সংখ্যা হচ্ছে 28টি, সেটি বেড়ে গিয়ে 36টি হয়ে যাবে। তেলেঙ্গানার বর্তমান 17টি সিট রয়েছে লোকসভা সিট, সেটা বেড়ে 20 হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশের 25 থেকে 28 হয়ে যাবে। তামিলনাড়ুর 39 থেকে 41 হয়ে যাবে। কিন্তু কেরালাই একমাত্র রাজ্য যেখানে বর্তমান সিট সংখ্যা 20টি রয়েছে, তারা যেহেতু ভালো পপুলেশন কন্ট্রোল করেছে তাই তাদের সিট সংখ্যা কমে গিয়ে 19টি হয়ে যাবে, কারণ তারা দেশের জন্য ভালো কাজ করছে। আবার উত্তর দিকের কথা যদি ধরি, ইউপিতে বর্তমান যে 80টি সিট রয়েছে সেটি বেড়ে গিয়ে 128টি হয়ে যাবে। বিহারের সিট সংখ্যা 40 থেকে 70 হয়ে যাবে। মধ্যপ্রদেশের সিট সংখ্যা 29 থেকে বেড়ে 47 হয়ে যাবে। মহারাষ্ট্রের 48 থেকে 68, রাজস্থানের 25 থেকে 44, অর্থাৎ উত্তর দিকের রাজ্যগুলোর লোকসভার আসন সংখ্যা অনেকটা বৃদ্ধি পাবে এই আর্টিকেল অনুসারে। আর যদি তাই হয়, লোকসভা ইলেকশনের ক্ষেত্রে যদি কোনো পার্টি উত্তর দিকের রাজ্যগুলির উপর বেশি ফোকাস করে, দক্ষিণ দিকের রাজ্যগুলির উপর ফোকাস নাই করে, তাহলেও সে খুব সহজেই এই লোকসভা ইলেকশনে জিতে যেতে পারে। তাই ভারত সরকারকে বর্তমান কিভাবে ডিলিমিটেশন করা হবে, পপুলেশন কি একমাত্র মেজারমেন্ট হবে না অন্য কিছু মেজারমেন্ট রাখা দরকার, সেই সব দিকে নজর রাখতে হবে। অনেকে মনে করছে বর্তমান যে রুলিং পার্টি বা বিজেপি পার্টি, যাদের উত্তর দিকের রাজ্যগুলিতে অনেক পপুলারিটি রয়েছে কম্পেয়ার টু দক্ষিণ দিকের রাজ্য, আর যদি ডিলিমিটেশন হয় উত্তর দিকের রাজ্যগুলোর লোকসভা সিট অনেক বেড়ে যাবে, ইনডাইরেক্টলি পার্টির ফায়দা হবে। তাই অনেকেই
বর্তমান সরকারকে ক্রিটিসাইজ করছে। আর এই ক্রিটিসাইজ করার আরেকটি অন্যতম কারণ হলো যে ডিলিমিটেশন 2026-এর পরে হলে 2031 যে জনগণনা ডাটা তার উপর ভিত্তি করে হতো, তাহলে ডিলিমিটেশন হতে হতে 2035-36 হয়ে যেত। কিন্তু যেহেতু 2021-এর জনগণনা এখনও হয়নি, তাহলে এটাকে যদি পিছিয়ে 2026 পর্যন্ত টানা যায়। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। ভিডিও শেষে একটি কোশ্চেন থাকলো, ডিলিমিটেশন রিলেটেড কী কী আর্টিকেল রয়েছে যে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my YouTube channel. Thank you for watching this video.